প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেভেন হর্স সিমেন্ট মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় বিপন্ন পরিবেশ, বিপর্যস্ত জীববৈচিত্র্য। আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN, ওয়ার্ল্ড ব্যাংক এবং বাংলাদেশ সরকারের বন মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে একটি নতুন করে তালিকা প্রণয়ন করেছে, যেটাকে তারা বলছেন লাল তালিকা বা রেড লিস্ট, যেখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে যে সমস্ত বিভিন্ন প্রজাতির প্রাণীকুল রয়েছে তাদের পরিস্থিতি কি, উদ্ভিদ, বিশেষ করে প্রাণীর ভিতরে বিশেষ করে পাখি, সরীসৃপ, জলচর, স্থলচর যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, এবং এমনকি রয়্যাল বেঙ্গল টাইগার। এবং সেখানে ভয়াবহ উদ্বেগজনক খবর উঠে এসছে যে গত 100 বছরে 31টি প্রজাতি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এই মুহূর্তে রয়্যাল বেঙ্গল টাইগার সহ বহু প্রজাতি রয়েছে, পাখি সহ, স্থলচর সহ, সরীসৃপ সহ, বাটারফ্লাই বা আমরা যদি প্রজাপতি সহ বিপন্নের তালিকায়। কেন এই ঘটনা ঘটছে, কিছু কি করার আছে, সেটি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন IUCN এর বাংলাদেশ প্রতিনিধি জনাব ইশতিয়াক উদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন বাংলাদেশের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ ইউনুস আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি ইশতিয়াক উদ্দিন আহমেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই রেড লিস্ট মানে এটি কি বার্তা দিচ্ছি আমরা আমাদের দেশকে, সরকারকে, মানুষকে? ধন্যবাদ। আপনি রেড লিস্ট বলেছেন, প্রথমেই রেড সম্পর্কে আপনি ভয়াবহ একটা আসলে এই রেড লিস্টের মাধ্যমে, যদিও এটিকে লাল তালিকা বা রেড লিস্ট বলা হয়, আসলে এর মাধ্যমে আমরা যে 7টি প্রাণী গ্রুপের এখানে তাদের একটা স্ট্যাটাস আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। এটা হচ্ছে যে সার্বিকভাবে এই প্রাণীগুলোর বাংলাদেশে এবং যখন এটা বাংলাদেশের বাইরে রিজিওনালি অথবা গ্লোবালি তার অবস্থা কি, এটি পর্যালোচনা করা হয়। এবং এই রেড লিস্টের মাধ্যমে আমরা শুধুমাত্র রেড লিস্ট যে ভয়াবহ বা বিপন্ন তালিকা তা কিন্তু নয়। রেড লিস্টের মাধ্যমে আমরা একটা প্রাণীর যে প্রজাতিগুলো আছে সেটি সম্পর্কে জানতে পারি যে তার কি অবস্থানে সেটি রয়েছে, এই যে তার যে আবাসস্থল বা হ্যাবিটেট রয়েছে সেখানে। অতএব সেটি যেমন আপনার বিপন্ন হতে পারে, স্বাভাবিক অবস্থাও থাকতে পারে, এবং সেটি ভালো অবস্থাও থাকতে পারে। কিন্তু এটি প্রকাশ করার উদ্দেশ্য এবং যেটি আপনি প্রশ্ন করলেন যে এটি দিয়ে আমরা কি করতে পারি, সেটি হচ্ছে এই রেড লিস্টের মাধ্যমে ওই প্রজাতিটির স্ট্যাটাস যদি আমরা জানতে পারি, তাহলে এর সাথে জড়িত ব্যবস্থাপক যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, তাদের এটি সুবিধা হয় যে এক পর্যায়ে তাদের একটা সুবিধা হচ্ছে তারা এটির যে ব্যবস্থাপনা প্রয়োজন সেটি নজর দিতে পারেন। আর এর সাথে আরও যারা জড়িত আছেন, গবেষক রয়েছেন, বিজ্ঞানীগণ রয়েছেন, এবং এর সাথে এই গবেষণার সাথে জড়িত ছাত্র, শিক্ষক বা বিজ্ঞানী যারা আছেন, তারা একটা পরিকল্পনা গ্রহণ করতে পারেন যে এই প্রাণীগুলো গবেষণা করে যে এই প্রাণীগুলোর বর্তমানে যে অবস্থা এই রেড লিস্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি, তাহলে একে কি করা যায় ব্যবস্থাপনা বা এর সংরক্ষণের জন্য, এর প্রোটেকশনের জন্য, বা এর হ্যাবিটেট। যে কোনো বন্য প্রাণীর একটি হ্যাবিটেট থাকে, আবাসস্থল থাকে, এবং প্রাথমিকভাবে সেটি হচ্ছে বন বা জলাভূমি অথবা তার একটা ওয়াইল্ডারনেস এরিয়া। তবে ওই ক্ষেত্রেও বা তার জলাভূমির ক্ষেত্রে বা তার আবাসস্থলের ক্ষেত্রে ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু করা যায় কিনা, গবেষণা করে তার যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো নিরূপণ করা যায় কিনা, সার্বিকভাবে রেড লিস্ট আমাদেরকে এই বিষয়গুলিকে সহায়তা করে একটা দিক নির্দেশনা দেয়। এই যে লিস্টে আমরা মূলত যে জায়গায় আলোচনা করছি যে বিপর্যস্ত জীববৈচিত্র্য বা বিপন্ন পরিবেশ, আসলে বাংলাদেশের জীববৈচিত্র্যটা কতখানি বিপর্যস্ত আপনার মনে হয়, বা কতখানি বিপন্ন? হ্যাঁ, আপনি বলেছেন যে গত বেশ কয়েক বছরের একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আজকে আমরা সার্বিকভাবে বলবো না, তবে আমরা 7টি প্রাণী গ্রুপের যে অ্যাসেসমেন্ট করেছি 1619টির, ওই তথ্য দিয়েই যে পরিসংখ্যান এসছে তাতে বলা হচ্ছে যে 31টি প্রাণী সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই বিলুপ্তির ইতিহাসটা যদিও স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে আমাদের একটু আশার কথা হয়েছে, যেটি হচ্ছে আমরা 2000 সনে যখন এই রেড লিস্টিং করি তখন ছিল কিন্তু 13টি প্রজাতি স্তন্যপায়ী প্রাণী হারিয়ে গেছে। এইবার যখন আমরা সেই অ্যাসেসমেন্টটা করতে যাই
খুবই সৌভাগ্যবশত আমরা দুটি প্রাণীর আবার অস্তিত্ব পেয়েছি। একটি হলো পার্বত্য অঞ্চলের বনগাঁউর এবং হকডিয়ার। তো এটি স্বাভাবিকভাবেই সবার মনে একটা আশার সঞ্চার করেছে, কিন্তু সার্বিকভাবে বলতে গেলে যে ট্রেন্ড যেটা দেখা যায় সেই ট্রেন্ড কিন্তু বিলুপ্তির পথেই। ততএব আপনার যে কনসার্ন বা আপনার যে ভাবনা যে আসলে আমরা হ্যাবিটেট লস করছি, সেই হ্যাবিটেট লসের সাথে আমরা অবশ্যই তার সাথে জড়িত যে ইকোসিস্টেমের যে বন্যপ্রাণী একটি অংশ, সেই বন্যপ্রাণীর সংখ্যাও কিন্তু দিন দিন হ্রাস পাচ্ছে, এটি সত্যি কথা। কিন্তু সেই সাথে বেশ কিছু ইনিশিয়েটিভ বা নেওয়া হয়েছে ইতিমধ্যে, যেগুলোর মাধ্যমে, যেমন আমি কয়েকটা উদাহরণ আপনাকে বলি। যেমন আজকে এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারছি যে এই সমস্ত প্রাণীকুলের অবস্থা কি। কিন্তু এই প্রকল্পের আমাদের শকুনের অবস্থায় যদি আপনাকে বলি, শকুন কিন্তু ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। 99.9%, 99.9% আপনার সম্পূর্ণ শকুন বিলুপ্ত হয়ে গেছে। শুধু আমাদের দেশে নয়, এই উপমহাদেশে এবং আফ্রিকাতেও কয়েকটি অঞ্চলে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু এইভাবে বিলুপ্ত হচ্ছে। কিন্তু আমরা প্রকল্পের মাধ্যমে আবার চেষ্টা করছি যে এগুলোকে পুনরুজ্জীবিত না করতে পারলেও তার যে বর্তমান সেগুলো রক্ষা করতে পারলেই কিন্তু আমরা আবার একটা স্বাভাবিক পর্যায়ে পৌঁছতে পারব। শকুনের কথা যখন বললেন, আমি আপনার কাছে একটু পরে ফেরত আসবো যে আসলে কেন হচ্ছে। শকুনের একটা স্পেসিফিক কারণ আছে, জি অবশ্যই, অন্যান্যগুলোরও কারণ আছে। আমি যেতে চাই জনাব ইউনুস আলী, যেহেতু এই উদ্যোগের সঙ্গে বন অধিদপ্তর যুক্ত আছে এবং আপনারাই এটার মূল, যেহেতু বনের ভিতরেই সবকিছু। একটা সময় বাংলাদেশ ছিল বন অঞ্চল। আমি যদি ধরি সেই ভাওয়ালের বন, সুন্দরবন, লাউয়াছড়ার বন, পার্বত্য চট্টগ্রামের বন, সিলেটের অঞ্চল, কোথায় নয়। উত্তরবঙ্গে একটু হালকা বন ছাড়া, কিন্তু সেটা আবার পাহাড় পেরিয়ে গেলে সেটিও যদি আমরা ব্রিটিশ আমল ধরে এসেছিলাম। যেভাবে রিপোর্টে দেখতে পাচ্ছি তাতে একটু উদ্বিগ্ন না হয় উপায় নেই। বিশেষ করে যখন বলা হচ্ছে বাংলাদেশের প্রাইড অফ বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগার, সেটিও বিপন্ন। তখন আপনি বন সংরক্ষক হিসাবে আপনি কি ফিল করেন? এই যে রিপোর্টটা যখন দেখেন তখন আপনি কেমন অনুভব করেন? আমি আসলে এই যে অ্যাসেসমেন্টটা হয়েছে, অ্যাসেসমেন্টটা করতে পেরে আমি আনন্দ উপভোগ করছি যে অ্যাসেসমেন্টটা করা গেছে এবং একটা কমপ্লিট অ্যাসেসমেন্ট হয়েছে। এর পূর্বে 2000 সনে একটি অ্যাসেসমেন্ট ছিল রেড ডাটা বুকে, সেটা হলো এই ফনাল ইসের। এরপরে এই 2015 আমরা মূলত 13 সনে শুরু করেছি, এই 16 সনে শেষ করলাম। 2.5 বছর সময় লেগেছে। মূল অ্যাসেসমেন্ট হয়েছে আমাদের 14 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। তো এই অ্যাসেসমেন্ট না করলে আমরা জানতাম না যে আসলে কোনগুলো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, কোনগুলি এন্ডেঞ্জার্ড, কোনগুলি ভালনারেবল এবং কোনগুলি প্রকৃতপক্ষেই হারিয়ে গেছে। সুন্দরবনের বাঘ সম্পর্কে আপনি যে অ্যালার্মিং সিচুয়েশনের কথা বলেছেন, শুধু বাংলাদেশে না, বাঘের যে সংখ্যা, এটা সারা পৃথিবীতেই কমেছে। কারণ বাঘের সংখ্যা কমার পিছনে অন্যতম কারণ হচ্ছে বাঘ যেখানে থাকে, বাঘের যে হ্যাবিটেটগুলো, সেই হ্যাবিটেটগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে বিশেষ করে যে সুন্দরবনে শুধু বাঘ আছে, এবং এই বাংলাদেশের সুন্দরবনের যে বৈশিষ্ট্য, মানে সুন্দরবন শুধু বাঘ নয়, বাঘের যে খাদ্য আছে, সেই যেমন হরিণ, আমাদের ওয়াইল্ড বোর, বন্য শূকর বা অন্যান্য প্রাণী যেগুলো আছে, বানর, এগুলো উপর নির্ভর করে বাঘের সংখ্যাটা। কারণ এটা প্রিডেটর, বাঘ হলো শিকারী প্রাণী, আর ওগুলো হলো প্রে, ওগুলো শিকার করে ওটি খেয়ে থাকে। এগুলির অবস্থা, এগুলির সংখ্যা এবং এগুলির প্রাচুর্যের উপর নির্ভর করে বাঘের স্বাস্থ্য, বাঘের পরিসংখ্যান। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো সুন্দরবন কিন্তু দীর্ঘদিন যাবৎ প্রচুর মানুষের জীবিকা এটা দিয়ে যাচ্ছে। যেখানে জীবিকার প্রয়োজনে মানুষ সুন্দরবনে প্রবেশ করছে, ঐতিহাসিকভাবে প্রবেশ, বহুকাল ধরে। হ্যাঁ, কিন্তু ইতিমধ্যে এই যখন বাণিজ্যিক উপাদানের সাথে যুক্ত হয়েছে, তখন কিন্তু সুন্দরবনে শুধু রিসোর্স কালেকশন হয় না, রিসোর্স হারভেস্টিং হয় না, এখানে কিছু পোচিং হয়। এবং এই পোচিং হওয়ার পিছনে এখানে যেহেতু ট্রেডটা একটা বিষয়, সেখানে অনেকে লগ্নি করে, ইনভেস্ট করে।
এবং এই সুন্দরবনের ইনভেস্ট করার সাথে আমাদের ওই দক্ষিণ অঞ্চলের মানুষ, যারা কয়েকটা জেলার মানুষের বেশ কিছু মানুষ আছে যারা সমাজেও নামি দামি, সে সমস্ত মানুষও ইনভেস্ট করে ওখানে। এবং আমি আমার কাছে একদম সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে এখানে আগ্নেয়াস্ত্র পর্যন্ত ভাড়া দেওয়া হয় এবং সেইগুলো এই সুন্দরবনের মধ্যে এই যে কোচিংয়ের কাজে ব্যবহৃত হয়। সুন্দরবনে এখন গত প্রায় 15 বছর থেকে বেশ কিছু মানে আমাদের বন বিভাগের বাইরেও বেশ কিছু আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকরা ওখানে যান, ওখানে থাকেন, ওনাদের ক্যাম্পও স্থাপিত হয়েছে এবং দে হ্যাভ বিকাম ভেরি ভিজিল্যান্ট। এই সব কিছু মিলিয়ে সুন্দরবনের আমরা সুন্দরবনের মানুষের যে প্রবেশ এটাকে সীমিত করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে বেশ সীমিত করেছি। আমরা কখনো কখনো, যেমন এখন পূর্ব সুন্দরবনে আমরা এই মুহূর্তে গত 3 মাস যাবৎ কোনো আমরা পাস পারমিট দিচ্ছি না। আমরা পাস পারমিট দিয়ে থাকি শুধু মৎস্য এবং কাঁকড়া, এই সিজনে শুধু মৎস্য এবং মধু নয়। মধু সুন্দরবনের পশ্চিম অংশে হয়, পূর্ব অংশে খুব একটা হয় না, সাতক্ষীরার দিকে হয়। সেই পারমিশনটা আমরা অব্যাহত রেখেছি এবং সুন্দরবনে আগে যে সমস্ত রিসোর্স হারভেস্ট হতো গরান, সেটা কিন্তু আমরা বন্ধ রেখেছি। গোলপাতা অত্যন্ত সীমিত আকারে আমরা রাখি। আর আমার দুবলা যে আমাদের ফিশারম্যান হাট রয়েছে, সেখানে মাছ আমাদের বিশেষ করে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা মাছ আহরণ করার জন্য আমরা অনুমতি দিয়ে থাকি। এখানে রাজস্ব বিষয়টি আসলে মুখ্য না, মুখ্য হলো বাংলাদেশের সাতক্ষীরা, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট, এই 3টি জেলায় কিন্তু দরিদ্রতা বেশি। দরিদ্রতা বিভিন্ন কারণে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, তারপরে ওখানে চিংড়ি ঘের আছে, চিংড়ি ঘেরের কারণে অনেক মানুষ ভূমিহীন হয়েছে। এই যে সমাজতাত্ত্বিক যে বিষয়টা এবং আর্থসামাজিক এবং সাংস্কৃতিক যে প্রেক্ষাপট ওই অঞ্চলের, সেই বিষয়টি বিবেচনার দাবি রাখে। এটা হলো সুন্দরবনের মূল বিষয়। হ্যাঁ, অন্যান্য বাংলাদেশের যে সমস্ত বনগুলো আছে সেগুলো যদি একটু ছোট্ট করে অবস্থাটা বলেন যে ওভারঅল কি সিচুয়েশন, আজ থেকে যদি 10 বছর আগের সঙ্গে তুলনা করি, বনগুলো কি ক্রমশই কি ক্ষীণ হচ্ছে, ক্রমশই কি কমে যাচ্ছে? আমি কমে যাচ্ছে সেটি না, 2005 সনে কমে, স্ট্রেট ফরওয়ার্ড এরকম কোনো ইকুয়েশনে আসা যাবে না যে কমে গেছে বা কমে যাচ্ছে। 2005 সনে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা একটি অ্যাসেসমেন্ট করেছে, বন পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং বন বিভাগের সাথে একত্রিত হয়ে তারা অ্যাসেসমেন্ট করে দেখিয়েছে যে বাংলাদেশে কোনো না কোনোভাবে শতকরা 50% জায়গায় গাছ আছে বাংলাদেশের, এবং শতকরা 10% ঘনত্বের বন আছে 19.2%। আমরা আমাদের 1994 সনে প্রণীত আমাদের বননীতিতে আমরা বলেছিলাম যে 2015 সনের মধ্যে আমরা 20% ফরেস্ট কাভারেজ অ্যাচিভ করব। আমরা 2005-এ, যে রিপোর্টটা 2007-এ প্রকাশিত হয়েছে এবং এটা ভ্যালিডেট করেছে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা, সেখানে আমরা 19.2% বন আমরা ফরেস্ট কাভারেজ, এটা 10% ঘনত্বে। এই ঘনত্বের বিষয়টি নিয়ে আপনার হয়তো প্রশ্ন থাকবে, তবে আগেই বলে নিই যে বাংলাদেশের কোনো কোনো বনাঞ্চল 70% ঘনত্ব আছে। বিশেষ করে আমাদের যদি পার্বত্য অঞ্চলের বনগুলি দেখেন, সেখানে সিলেটের কিছু বনাঞ্চল আছে, রেমা কালেঙ্গা, তারপর লাওয়াছড়া, এই জাতীয় কিছু বন আছে। আমাদের কক্সবাজারে এরকম কিছু বন আছে যেটা 70% ঘনত্ব আছে। কোথাও কোথাও আমাদের ঘনত্ব আছে 30 থেকে 70-এর মধ্যে। আর 30-এর নিচে যেই ঘনত্ব আছে সেইটা যদি হিসাব করা হয় যে 30% ঘনত্বের বনের পরিমাণ কত বাংলাদেশে, সেইটা আছে আমাদের এখন বর্তমানে আছে 13.40%। এটা হলো ফ্যাক্ট, যেটা বলা হয়ে থাকে যে 17% বন বাংলাদেশে 1947 সনে আমরা পেয়েছিলাম। কিন্তু এই কালের বিবর্তনে এবং বিভিন্ন কারণে আমাদের উন্নয়নের এবং আমাদের কতগুলো নানা কারণে অনেক জায়গা কিন্তু 13%-এর মতো আছে হস্তান্তর করতে হয়েছে, অনেক জায়গা কিন্তু হস্তান্তর করতে হয়েছে সরকারি বিশেষ প্রয়োজনে, বিশেষ সরকারের বিশেষ কিছু কিছু কাজে বেশ কিছু জমি, বনভূমি একদম নিকট অতীতেও হস্তান্তর করতে হয়েছে, যেটা একটা গভীর বন ছিল। এই কারণে এই যে বন চলে যাওয়া মানে হ্যাবিটেট, আইসিএন এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মহোদয় বলেছেন যে হ্যাবিটেট কাকে বলে। হ্যাবিটেট হলো ওই জায়গা
যে জায়গায় বন্যপ্রাণী এটা ব্যবহার করতে করে। পারে, হ্যাঁ। এবং বন্যপ্রাণীর জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো এই যে নৈসর্গিক অবস্থাটা একদম, এটার একটা হাউজিং থাকবে, ওখানে থাকবে এবং তারা রেস্ট করবে, রুস্ট করবে এবং প্রজনন করবে। এই প্রজননের জন্য একটা শব্দহীন অরণ্য অত্যন্ত বেশি প্রয়োজন। বিশেষ করে বড় বড় যে প্রাণীগুলি আছে, আপনি রিপোর্টে হয়তো নিশ্চয়ই দেখেছেন যে 11টি ম্যামাল স্তন্যপায়ী প্রাণী হারিয়ে গেছে। মানে এইটাই সবচেয়ে বেশি থ্রেট আর কি। এই 11টা হারিয়ে যাওয়ার পিছনে বড় বড় বনগুলি সংকুচিত হয়েছে এবং ফ্র্যাগমেন্টেড হয়েছে। আপনি যদি 50-এর দশক থেকে দেখেন, আমাদের উন্নয়নের ধারা যখন এসেছে, তখন আপনি দেখবেন যে কক্সবাজারের গভীর বন চিরে সড়ক নির্মাণ করা হয়েছে। চট্টগ্রামের গভীর বনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে রাস্তা সম্প্রসারিত হয়েছে, বান্দরবনে গিয়েছে, সিলেটে, এবং ফলে শব্দ সৃজন হয়েছে, এবং হ্যাবিটেটটা ফ্র্যাগমেন্টেড হয়েছে, টুকরা হয়েছে। এই যে হাতি মানুষের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। আজকে সকালেও আপনার শেরপুরে একজন মানুষকে হত্যা করেছে হাতিতে। কারণ হাতি কিন্তু মানুষের বাড়িতে যায়নি, মানুষ হাতির আবাসস্থলকে আগ্রাসী ভাবে তারা দখল করেছে, অপদখল করেছে, জবরদখল করেছে। এই কারণে মানুষ এবং বন্যপ্রাণী যে সংঘাত, এই সংঘাত সৃষ্টি হলো আমাদের যখন ল্যান্ড ইউজে আমরা অত্যন্ত অপরিকল্পিত আচরণ করেছি। ভূমি ব্যবহারের ক্ষেত্রে আমরা যখন আমাদের এই যে অতিরিক্ত জনসংখ্যা, সেটা একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে পরিবেশ বিপর্যয়। অতিরিক্ত জনসংখ্যা আছে, আরেকটা বিষয় হলো আমাদের অপরিকল্পিত উন্নয়ন। উন্নয়নটা খুব অপরিকল্পিত হচ্ছে। বিশেষ করে আমরা রোড নেটওয়ার্ক করার সময়, আমরা টাউনশিপ ডেভেলপ করার সময়, আমরা আরো কিছু কিছু স্থাপনা আছে, সেই সব স্থাপনা করার ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বনাঞ্চলকে বেছে নিয়েছি কেন যেন। সেটি একটা হচ্ছে। আমরা একটা বিরতি নিয়ে আসি, এসে তারপর আলোচনা করবো। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 7on7 মুক্ত বাক অনুষ্ঠানে। বিপন্ন পরিবেশ, বিপর্যস্ত জীববৈচিত্র্য নিয়ে আলোচনা করছিলাম IUCN এর বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ এবং বাংলাদেশের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ ইউনুস আলীর সঙ্গে। আমরা একটু ফিরে যেতে চাই জনাব ইশতিয়াক উদ্দিন আহমেদ আপনার কাছে। এই কথা প্রধান বন সংরক্ষক বলছিলেন যে বাংলাদেশে 50% ট্রি কাভারেজ আছে সব হিসাব অনুযায়ী। সেটি তো যদি সেই অনুযায়ী কি প্রাণীকুল আছে কিনা, সেটি একটা বড় প্রশ্ন। এবং উনি একটু ব্যাখ্যাও করেছেন যে একটা ভুল উন্নয়ন নীতি, কোথা দিয়ে রাস্তা যাওয়া উচিত না, পরিবেশকে, হ্যাবিটেটকে ভেঙে চুরে দেওয়া, যে সমস্ত প্রাণীদের নির্জনতাকে নষ্ট করে দেওয়া, এই বিষয়গুলো মাথায় রেখে যদি বলেন, তাহলে কি সেটি একটি বড় কারণ নয় কি যে ভুল উন্নয়ন নীতি কি বাংলাদেশের এই জীববৈচিত্র্য মানে ধ্বংসের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করছে কিনা? শুধু উন্নয়ন নীতি নয়, প্রধান বন সংরক্ষক এটাও বলেছেন যে আমাদের প্রচুর জনগোষ্ঠী এবং এই ছোট্ট দেশে আমাদের যে সমস্ত হ্যাবিটেট রয়েছে, ইকোসিস্টেম রয়েছে, এর আশেপাশেই কিন্তু এই জনগণের বসবাস। এবং এই জনগণের তাদের যে জীবিকা, আয় এবং জীবিকার যে সংস্থান, এটা অনেক ক্ষেত্রে দেখা যায় তারা বনের উপরেই নির্ভরশীল। এবং প্রধান বন সংরক্ষক যেটা বলেছেন যে 50% বাংলাদেশের কোনো না কোনোভাবে বনের আচ্ছাদন রয়েছে। এখানে বন বলতে যেটা উনি বুঝিয়েছেন সেটা হলো বৃক্ষের আচ্ছাদন। তো সেটি কিন্তু আমাদের গ্রামের অঞ্চলের যে সমস্ত বৃক্ষ রয়েছে, শহরে যে বৃক্ষ রয়েছে, সমস্ত বৃক্ষের আচ্ছাদন মিলেই বাংলাদেশে 50% এলাকা এই বৃক্ষের আচ্ছাদন রয়েছে। এটি কিন্তু বন্যপ্রাণীর কিন্তু একটি নিজস্ব আবাসস্থল প্রয়োজন, যেটি নির্জনতা প্রয়োজন, তার একটি নিজস্ব ইকোসিস্টেম প্রয়োজন। সেই সমস্ত অঞ্চল যেখানে এই এলাকাগুলো প্রধানতমভাবে আমরা বনাঞ্চল বলে থাকি বা ফরেস্ট এলাকা বলে থাকি, সেখানে কিন্তু এই ইকোসিস্টেমটা বিঘ্নিত হয়েছে, এই ইকোসিস্টেম নষ্ট হয়েছে, সেখানে এই হ্যাবিটেট নষ্ট হয়েছে। যার জন্য আজকে যে বন্যপ্রাণী কিন্তু বনেই থাকে, বন্যপ্রাণীর আবাসস্থল কিন্তু বনকে ঘিরেই, অথবা যে যারা জলজ প্রাণী তাদের জলাভূমি অঞ্চলে অথবা পানিতে। কিন্তু
সার্বিকভাবে জলভূমি যদি বলি অথবা বনাঞ্চল যদি বলে থাকি, তাহলে কিন্তু আপনি দেখবেন এই অঞ্চলগুলি বিনষ্টর কারণেই কিন্তু আমাদের আজকে প্রজাতির এই অবক্ষয় বা প্রজাতির সংখ্যা দারুণভাবে কমে যাচ্ছে। আমরা যেই অ্যাসেসমেন্টটি করেছি এখানে, আপনি এখানেও যদি পরিসংখ্যানটি দেখেন, তাহলে কিন্তু আপনি একটি রিলেশনশিপ বা ইকুয়েশন পান। আপনি যতগুলি প্রজাতি এখানে করা হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে প্রজাপতি, বাটারফ্লাই কিন্তু 62% এক্সটিংক্ট হয়েছে। এর কারণ হচ্ছে বাটারফ্লাই কিন্তু একটি ইকোসিস্টেমের বা একটি বনের হেলথের ইন্ডিকেটর। তো খুব স্বাভাবিকভাবেই অন্তত একদম সাদামাটাভাবেই বলা যায় যে বাটারফ্লাই সংখ্যা যেভাবে হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে, অবশ্যই তার হ্যাবিটেট সাংঘাতিকভাবে বিনষ্ট হয়েছে। আজকে এই বন্য প্রাণীর কিন্তু বিভিন্ন ধরনের বন্য প্রাণী আছে। আপনার মাটি থেকে শুরু করে ছোট্ট জীবাণু, ছোট্ট বন্য প্রাণী বা ছোট্ট কীট পতঙ্গ থেকে শুরু করে আপনার বিভিন্ন আপনার পাখি, তারপরে সরীসৃপ, তারপরে আপনার স্তন্যপায়ী, সেই বিশাল আকারের যদি ধরতে যায় হাতি পর্যন্ত আপনাকে ডিস্ট্রিবিউট যদি করেন আপনি, সেই ক্ষেত্রে দেখতে পারেন। এখন কোনো কোনো বন্য প্রাণী আপনার ঝোপঝাড়ে থাকে, পাখি ঝোপঝাড়ে বাসা করে, আবার তার অনেকের আছে যে তাদের একটা আপনার ছায়া দরকার বা শেড প্রয়োজন। আবার অনেক বন্য প্রাণী আছে যেগুলোকে আরবোরিয়াল বলা হয়, সেগুলো শুধুমাত্র গাছেই থাকে, তারা কোনো সময় নিচে নামে না। তারা কিন্তু এক বৃক্ষ থেকে আরেক বৃক্ষে কিন্তু মানে লাফিয়ে যায় অথবা ডালপালার সহযোগিতায় সে বৃক্ষ পার করে, এবং ওই বৃক্ষের যে ক্যানোপি একেবারে উপরের স্তরে, হ্যাঁ আচ্ছাদনটাই, সেখানেই কিন্তু তার বিচরণ, সেখানে তার প্রজনন থেকে শুরু করে তার রেস্টিং রুস্টিং সব কিন্তু ওখানেই হয়। এখন যদি আপনি সেই বড় বৃক্ষটি না থাকে, তাহলে কিন্তু তার হ্যাবিটেট নষ্ট হচ্ছে। তো আজকে বনাঞ্চলে কিন্তু এই সমস্যাটাই দেখা দিয়েছে যে সেখানে যে আবাসস্থল বা যেই পরিবেশ থাকার প্রয়োজন ছিল সেটি কিন্তু নেই। এখন আপনি যদি শুধুমাত্র হাতি কিন্তু একটা জঙ্গলে বাস করবে না, অথবা শুধুমাত্র হরিণ কিন্তু একটা জঙ্গলে থাকবে না, অথবা আপনার পাখি, তার একটা ইকোসিস্টেম প্রয়োজন। এটাই বলছে জীব বৈচিত্র্য সবকিছু নিয়েই কিন্তু তাকে থাকতে হবে এবং একে অপরের উপর নির্ভরশীল। যেমন প্রধান বলেছেন প্রিডেটর প্রে রিলেশনশিপ। আপনার যদি প্রে অ্যানিমেল না থাকে, তাহলে প্রিডেটর কিন্তু থাকবে না, প্রিডেটর হারিয়ে যেতে বাধ্য। অতএব এই হারমোনিটা বা এই সাম্যতা যদি না থাকে, এই ভারসাম্যতা যদি না থাকে, তাহলে কিন্তু আপনার হ্যাবিটেট নষ্ট হবে। এই যে প্রে বেশিরভাগ নষ্ট হচ্ছে, একটা যেমন আপনি বলছিলেন যে শকুন ব্যাপক হারে কমে গেছে, সেটির কারণ কি? বা ধরেন একসময় আমরা যে কীটনাশক ইউজ করেছি তার কি একটা কুফল পড়েছে? এটির আরেকটি, হ্যাঁ, এখানে শকুনের ক্ষেত্রে যেমন ধরো ডাইক্লোফেনাকের কাহিনী আমরা জানি, ডাইক্লোফেনাকি এখানে এখনো পর্যন্ত যে গবাদি পশুর ক্ষেত্রে যে ব্যথানাশক যে ওষুধটি প্রয়োগ করা হয়, বিশেষ করে বর্ডার থেকে আমাদের সীমান্ত এলাকা থেকে যে গরুগুলো আসে, সেগুলো প্রচুর ধকল যায় তাদের উপরে, তখন এই ব্যথানাশক ওষুধটি, ইনজেকশনটি প্রয়োগ করা হয়। এটি যদি এই প্রাণীটি কোনো কারণে যদি মারা যায়, এটিকে যখন বাইরে ফেলে দেওয়া হয়, তখন এটি যদি শকুন খায় এবং ওই ওষুধের প্রক্রিয়াটা থাকাকালীন যদি শকুন এটি খাদ্য হিসেবে গ্রহণ করে, তাহলে কিন্তু তার সাথে সাথেই তার তাৎক্ষণিক তার ভিতরে রিয়াকশন হয় এবং কিডনি ফেলিওর করে সে মারা যায়। এবং এটি কিন্তু গত 2 দশকের মধ্যে এটি কিন্তু আবিষ্কার হয়েছে। এখন কিন্তু ডাইক্লোফেনাককে একমাত্র মানে কারণ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে শকুনের এই বিলুপ্তির কারণ হিসেবে। এর ফলে শকুনের প্রজনন ক্ষমতা কমে গেছে বোধহয়, জেনেটিক্যাল চেঞ্জ হচ্ছে, যে কারণে তার প্রজনন ক্ষমতা কমছে। সংখ্যাই তো নেই, যেখানে 99.9% কমে গেছে। এখন এখানে অন্য যে সমস্ত কারণ, যে বড় বৃক্ষ নেই অথবা গ্রামাঞ্চলে আগে শকুন যেখানে বসতো সেই ধরনের, সেটির জন্য কিন্তু একসাথে একটি প্রাণীর, একটি প্রজাতির 99.9% কিন্তু মারা যেতে পারে না, যদি তার ইকোলজিক্যালি সে যদি, যেমন ডাইনোসরসের কথা একদিন হারিয়ে যায়। ইকোলজিক্যাল প্রসেসে অনেক কিছু হারাতে পারে আমাদের এক্সটিনশনের যে প্রসেস বা বিলুপ্তির প্রসেস, কিন্তু
আমরা মানব জাতি যদি ইনডিউসড করি এটাকে, তার হ্যাবিটেট নষ্ট করে, অথবা আজকে কীটনাশক যেখানে সেখানে ছড়িয়ে পড়ছে, যে নদী নালাগুলি আপনার রাসায়নিক দ্রব্য দিয়ে আপনার দূষণ হচ্ছে, এগুলোর প্রভাবেও কিন্তু আপনার বিভিন্ন, সেক্ষেত্রে আমরা তো এটা বলতেই পারি আসলে একটা গত 40-45 বছর ধরে চলা বা তারও বেশি সময় ধরে ধরা যদি ডেল্টা ডেভেলপমেন্ট প্রজেক্ট 60 দশকে ধরি দক্ষিণ পশ্চিমাঞ্চলে, ওটারও খুব নেতিবাচক প্রতিক্রিয়া আছে বনের উপরে, সুন্দরবনের উপরে দক্ষিণ প্রধান সংরক্ষক এটা উল্লেখ নীতি করেছেন। একটা কিন্তু বড় ধরনের, কারণ আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা অনেক সময় পরিবেশকে কেয়ারই করি না, যেটা উনি বলছিলেন। কিন্তু আমরা এখন তো আপনার ধরেন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, যারা আছে তাদেরকে টিকিয়ে রাখার ব্যাপারে কি আমার বাংলাদেশের সাধারণ মানুষের, পলিটিক্যাল নেতৃবৃন্দের ভিতরে বা আপনার বিভাগের ভিতরে, বন বিভাগের ভিতরে কি সিরিয়াস কোনো কমিটমেন্ট কি আছে কিনা, বা কোথাও ঘাটতি? আমি একটা পরিসংখ্যান দিতে চাই আপনাকে, এটার সামারি। যেমন 1619টা প্রজাতিকে, মানে 7টা গ্রুপের এটা ইভ্যালুয়েট করা হয়েছে। এর মধ্যে 50% হচ্ছে লিস্ট কনসার্ন, মানে 50% নিয়ে কোনো চিন্তার কিছু নেই। 2% রিজনালি এক্সটিংক্ট হয়েছে, মানে রিজনালি এটাকে পাওয়া যাচ্ছে না। 3% ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, 11% এন্ডেঞ্জার্ড, 9% ভালনারেবল, আর 6% নিয়ার থ্রেটেড, আর 17% ডাটা ডেফিসিয়েন্ট। এটার উপর কোনো গবেষণা পাওয়া যায়। আর এই যে রেড ডাটা বুক তৈরি করার পিছনে কাজ করেছে অ্যাসেসমেন্ট। আমাদের 160 জন অ্যাসেসর ছিল, আর 7 জন ছিল লিড অ্যাসেসর। এই যে অ্যাসেসমেন্টটা হলো কিসের উপরে? সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি ইনফরমেশনের উপরে। যেই গবেষণাপত্রগুলো প্রকাশিত হয়েছে সেগুলো যাচাই বাছাই করে দেখা গেছে যে এই তথ্যটা, সামারিটা আমি যেটা বললাম, বাটারফ্লাই, ক্রাস্টাসিয়ান, ফ্রেশ ওয়াটার ফিশ, অ্যাম্ফিবিয়াস, রেপটাইলস, ম্যামালস, প্রত্যেকটা গ্রুপের ভিন্নতা আছে। তবে মোটামুটিভাবে বলা যায় 50% অ্যানিমেল এখনো লিস্ট কনসার্ন, এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। এখন আপনি যেটা বলছেন কমিটমেন্টের কথা, শুধু কমিটমেন্টে কাজ হয় না। কারণ হচ্ছে কি, যখন এটা ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশনের যখন সমস্যা হয়, ল্যান্ড ইউজ নিয়ে যে কথাগুলো বলছিলাম আমি, যখন মানে আনপ্ল্যান বা যে যত্রতত্র রাস্তাঘাট তৈরি করা, হ্যাবিটেট ফ্র্যাগমেন্ট করা, এবং অথরিটি যেখানে যেগুলি অথরিটি আমার নাই, যদি আমি আজকে কথা বলতে যাই আমার কতগুলো প্রসিকিউশন করি আমরা, এখন পর্যন্ত অ্যাজ অফ টুডে প্রায় অ্যাবাউট 50% প্রসিকিউশন আমার পেন্ডিং ইন ডিফারেন্ট কোর্টস। কোর্টে আবার বিচারক নাই, বিচারকের স্বল্পতার কারণে এগুলি কগনিজেন্সও হয় না, ট্রায়ালও হয়, মানে বিলম্বিত হয়। এখন বিচারের প্রক্রিয়াটা যদি আরেকটু দ্রুত হতো তাইলে একটা পর্যায়ে যেত। আমাদের মধ্যে যে আমার কমিটমেন্টের অভাব যে কিছু লোকের নেই, এটি কিন্তু নয়। 10-12 হাজার কর্মচারীর একটি ডিপার্টমেন্ট, সেখানে 2-5% লোকের কমিটমেন্টের অভাব আছে, এটা থাকতেই পারে। কারণ এখানে একটি বিষয় আপনি লক্ষ্য করবেন, বিশেষ করে আমাদের ফরেস্টের যে সমস্ত কর্মচারী, ফ্রন্টলাইন স্টাফ যারা, মানে একদম গ্রাসরুটে যারা কাজ করে, তারা কিন্তু খুব রিমোটলি প্লেসড, অনেক রিমোটে থাকতে হয় তাদের লাইভলিহুডটা অত্যন্ত সঙ্গীহীন এবং বিনোদনহীন, এবং সেখানে লাইভলিহুডের যে মিনস আছে সেটাও খুব লিমিটেড। মানে খাবার পাঠানো ডিফিকাল্টি হয়ে যায়। সুন্দরবনের ভিতরে দেখেছি, সুন্দরবনের ভিতরে আমাদের কোস্টাল এলাকায়, চিটাগং হিল ট্র্যাক্সে, সেই জায়গাগুলিতে কিন্তু মানুষ যখন মানে পুয়ারলি পেইড হয় বা পুয়ারলি ফ্যাসিলিটেড হয়, তখন কিন্তু কিছু মানুষ ইন্ডালজড হইতেই পারে খারাপ দিকে। এইটা একটা সীমাবদ্ধতা আমাদের রয়েছে। উই হ্যাভ বিন ট্রাইং, আমরা কিন্তু ট্রাই করছি এইখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব, কিভাবে আমরা এই লোকগুলিকে, যে সমস্ত যে ফ্রন্টলাইন যে স্টাফগুলি আছে, তাদের আমরা কিভাবে আর একটু বেটার লিভিং দিতে পারি। এটা কিন্তু সরকার, বিশেষ করে পরিবেশ ও বন মন্ত্রণালয়, এটার জন্য প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে। তবে ইতিমধ্যে কিছু কিছু ভালো কাজও যে হয়নি সেটি না, সেই কাজগুলো হলো আমাদের জনগণের সাথে নিয়ে কাজ করা। কারণ জনগণের সাথে নিয়ে যদি কাজ না করা যায়, যেমন সিআর সাহেব বলেছেন যে মানে আমাদের ঐতিহাসিকভাবে যেখানে বন আছে সেখানে কিছু বন নির্ভর মানুষ আছে, আর দরিদ্রতা ওই জায়গাগুলিতেই বেশি। যত রিমোট, যত অগম্য জায়গাগুলো, সেখানে কিন্তু উন্নয়নের ছোঁয়া সেখানে কম লাগে। উন্নয়নের ছোঁয়া কম লাগলে ওই যে মানুষগুলো, সেই মানুষগুলো থাকে আন্ডার পভার্টি লাইন, দারিদ্র্য সীমার নিচে বাস করে।
তখন তারা তাদের যে আদিম পেশা গাছ কাটা বা মানে ইয়ে করা, মানে জঙ্গল পোড়াইয়ে দেওয়া, সেইখান থেকে কিছু লাকড়ি আহরণ করা, সেই কাজটি তারা করে থাকে। এইখানে আমার মনে হয় বিকল্প কর্মসংস্থান করা অত্যন্ত জরুরি, এবং আমরা সেই লোকগুলিকে মোটিভেট করে একদিকে যেমন আমরা কিন্তু মূল আমরা যতদূর বিভিন্ন সময় বিভিন্ন গবেষকদের কাছে শুনেছি যে বন ধ্বংসের ক্ষেত্রে, আমি যদি সুন্দরবনের কথা বলি বা পার্বত্য চট্টগ্রাম বনে, বন ধ্বংসের বনজীবীরা যত না দায়ী, তার থেকে বেশি দায়ী বাইরের থেকে যাওয়া প্রচাররা, বাইরের থেকে যাওয়া প্ল্যান্ডাররা, নয় কি? না, তারা ব্যবহৃত হয়, তারা ব্যবহৃত হয় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যখন বাণিজ্য যেখানে থাকে, বনজ সম্পদ নিয়ে যেখানে যেই সমাজে এই বিপণনের একটা ব্যবস্থা থাকে। আমি এই জায়গায় এই পয়েন্টে বলতে চাচ্ছি যে আপনি কি মনে করেন না যে এইটা নিয়ে আসলে ম্যাস লেভেলে একটা সচেতনতা থাকা দরকার? অবশ্যই থাকতে হবে, এবং সেটা একটা পলিটিক্যাল কমিটমেন্টের ইস্যু। পলিটিক্যাল কমিটমেন্ট যে একদম নাই সেটা কিন্তু আমি বলছি না। রাজনৈতিক মানে দর্শন থেকে কিন্তু একটা কমিটমেন্ট আছে, কিন্তু কোন ব্যক্তি রাজনীতি কোথাও কোথাও হয়তো বা একটু এই দিক সেদিক থাকতে পারে, কিন্তু ইন জেনারেল কিন্তু রাজনৈতিক দর্শন হিসাবে যারা যে বন প্ল্যান্ডার করে তাদের এমপি হওয়া উচিত না। যে আমি আপনার কাছে যেতে চাই, আপনি সেটা মনে করেন কিনা যে না, যে বন্যপ্রাণী ধ্বংস করে, চুরি করে, বেচে দেয়, যে বন ধ্বংস করে, সে কেন নমিনেশন পাবে? সেরকম ব্যক্তি কেন ইউনিয়ন পরিষদে থাকবে, এমপি পদে থাকবে, বা অন্য কোনো মানে জনপ্রতিনিধির পদে থাকবে? না, আপনাকে একটা সংবাদ দিই আমি। এই ইতিমধ্যে আমাদের শেরপুরে যে মেয়র, সে একটা ওই যে চিতাবাঘকে ধরেছিল, সে তারপর চিতাবাঘ তাকে আক্রমণ করেছিল, সেই মেয়রকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে। সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এই কাজটি করার জন্য মেয়র সাহেবকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে তার পদ থেকে। ভালো সিদ্ধান্ত, সরকার ভালো একটা সিদ্ধান্ত। এটা আবার কম জেনেছে, গণমাধ্যমে এটা কম এসেছে কম্পারেটিভলি। আপনি যে প্রশ্ন করেছেন, আসলে প্রধান বনসংরক্ষক উল্লেখ করেছেন, আসলে আমাদের জনগণকে সম্পৃক্ত করতে হবে। এবং আজকের যে কনসার্ন, জনগণকে সম্পৃক্ত করলে কিন্তু জনগণ যখন বুঝতে পারবে এই বনের উপরেই তার জীবন জীবিকা এবং বনের উপরেই তাকে বাঁচতে হবে, তখন কিন্তু আজকে এই জনগণকে যদি আমরা সংগঠিত করতে পারি, তাদেরকে যদি আমরা কিছুটা ব্যবস্থাপনা এবং বন ব্যবস্থাপনার ক্ষমতায়ন করতে পারি, তাহলে যে কনসার্নটি আপনি ব্যক্ত করেছেন এটি কিন্তু খুব স্বাভাবিকভাবেই হবে এবং খুব স্বাভাবিকভাবেই সেটি বাস্তবায়িত হবে। কারণ সে যখন দেখবে যে একজন তার প্রতিনিধি বনের উপর দরদি নয়, খুব স্বাভাবিকভাবেই তখন কিন্তু তার উপর জনগণের আস্থা থাকবে না। অতএব আমরা সেই সংস্কৃতিটি গড়ে তুলতে পারি কিনা সেটা আমাদের দেখতে হবে। অর্থাৎ জনগণকে আমাদের এই ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত করতে হবে। তবে একেবারে সবকিছু হতাশ হওয়ার মতো কাজও নয়। এবং একটি উদাহরণ প্রধান ইতিমধ্যে দিয়েছেন, এ ধরনের পদক্ষেপ হবে এবং জনগণকে সম্পৃক্ত করলে এই ধরনের যে বাস্তবায়ন করা খুব সহজ। এবং আজকে আমরা এই জরিপ বা বন্যপ্রাণী সংরক্ষণ এবং যে অবস্থানের কথা আমরা বলছি, জীববৈচিত্র্য ধ্বংস, এগুলোর থেকে উত্তরণের উপায়ও তো আমাদের খুঁজতে হবে যদি আমাদের বাঁচতে হয়। এবং জীববৈচিত্র্য না থাকলে, বন্যপ্রাণীর না থাকলে, তার আবাসস্থল না থাকলে কিন্তু আমাদেরও, মানুষের যে আমাদের কিন্তু শঙ্কিত হওয়ার মতন অবস্থায় আমরা চলে যাব। ওই যে প্রে প্রিডেটর যদি ধরি, তাহলে এটা প্রকৃতি থেকে তো আমাকে কিছু পেতে হবে, আমি যদি প্রিডেটর হই। তো আজকে আপনি যে সমাধানের যদি আমরা কিছু কথা বলি, যেমন উন্নয়নের কথা বলেছেন, যে বন অধিদপ্তর কিছু করতে পারে কিনা বা পরিবেশ অধিদপ্তর কিছু করতে পারে কিনা, আমার মনে হয় এটি করা উচিত। যে আজকে আমরা যদি বনকে, যে বলেছেন যে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে বনকে অন্য কাজেও ব্যবহৃত করা হচ্ছে, এটি কিন্তু যত্রতত্র করা ঠিক নয়। আমি যদি মনে করি যে হ্যাঁ, আমার একটা অঞ্চলে 10,000 হেক্টর বা 20,000 হেক্টর জমি রয়েছে, এখান থেকে সামান্য একটু জমি আমি অন্য কাজে ব্যবহার করতে পারি, কিন্তু আসলে কিন্তু তা নয়। আমি কিন্তু হ্যাবিটেটটাকে নষ্ট করছি। তার যে ইউনিফর্মিটি থাকা দরকার, উনি ফ্র্যাগমেন্টেশনের কথা বলেছেন, আমি কিন্তু সেটাকে ফ্র্যাগমেন্টেড করছি। আজকে এরকম ঘটনা, উদাহরণ মধুপুরের জঙ্গলটা কিভাবে একটু 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 একটু, হ্যাঁ, এরকম ঘটনা অনেক ঘটেছে। আজকে বনের কিন্তু বন্যপ্রাণীর নিজস্ব চলাচলের একটি পথ তৈরি করে, তার নিজস্ব কিছু
জলাভূমি কোথায় আছে, জলাশয় কোথায় আছে, সেখানে যাওয়ার তার ব্যবস্থা আছে। আমি যদি এই স্বাভাবিক পথগুলিকে উন্নয়নের নাম দিয়ে বন্ধ করে দিই বা তার চলাচলের পথটাকে বিঘ্নিত করি, তাহলে কিন্তু তার সমস্ত স্বাভাবিক কাজকর্মই ব্যাহত হবে। অতএব সেখানে সেই সমস্ত বন্যপ্রাণী, তার ইকোসিস্টেম বাধাগ্রস্ত হবেই। আমরা শেষ করতে চাই, তার আগে মোহাম্মদ ইউনূস আলী আপনার কাছ থেকে আশার কথা কি আছে যদি একটু শোনান। আসার কথা হচ্ছে, আমরা জনগণকে নিয়ে কাজ করছি। সামাজিক বনায়নে আমাদের অভাবিত সাফল্য রয়েছে সারা বাংলাদেশে। এ যাবৎ প্রায় 270 কোটি টাকা সামাজিক বনায়নের লভ্যাংশ বিতরণ করা হয়েছে এবং সে সমস্ত জায়গায় তৃতীয়বার পর্যন্ত বনায়ন করা হয়েছে। প্রথম আবর্ত, দ্বিতীয় আবর্ত, তৃতীয় আবর্ত, এবং এই করে আমাদের প্রায় 6 লক্ষ মানুষের বেশি উপকারভোগী আমরা নিয়োজিত করতে পেরেছি। এর মধ্যে শতকরা 30% মহিলা। পরিবেশ বিপর্যয় হলে, বন যদি ধ্বংস হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় আমাদের মহিলারা, নারীরা। পরিবেশের ফার্স্ট ভিকটিম ইজ দ্য ওম্যান। কাজে সেই নারী সমাজকে আমরা সচেতন করছি। এবং চিটাগং হিল ট্রেক্স এবং কক্সবাজার, সিলেটে আমরা যে কো-ম্যানেজমেন্ট প্রবর্তন করেছি, 2003 থেকে আমরা শুরু করেছি। এখন আমরা এইটি লোকাল লেভেলে যে এম্পাওয়ারমেন্ট, মানুষের যে পার্টিসিপেটরি গভর্নেন্স শুরু হয়েছে, যে কোনো একটা জায়গায় কি ধরনের প্রজাতি আমরা নতুন করে ইন্ট্রোডিউস করব, এখানে সেখানে লোকাল মানুষের, স্থানীয় মানুষের অংশগ্রহণে সেই পরিকল্পনাটি গ্রহণ করা হবে। অনেক সময় এই যে আপনি যে কথাটা বলছেন সেটি সত্য, যে স্থানীয় মানুষ কিন্তু তার আশেপাশের বন বা বন ইকোসিস্টেমকে ধ্বংস করতে চায় না, কারণ তার আলটিমেটলি তারা ক্ষতিগ্রস্ত হয়। সেইখানে সরকার এই কো-ম্যানেজমেন্টের প্রতি অত্যন্ত বেশি গুরুত্ব দিয়েছে সামাজিক বনায়নের সাফল্যের পরে। এর ফলে আমাদের ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের 27টি প্রটেক্টেড এরিয়াতে আমরা কো-ম্যানেজমেন্ট সংগঠন শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ ইউনূস আলী, জনাব ইশতিয়াক উদ্দিন আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার মনে হয় আমরা এইটুকু সময় খুবই অল্প, তার ভিতরে অন্তত যেটুকু আলোকপাত করতে পারলাম, আমাদের দর্শক যারা এটা দেখেছেন তারা অন্তত বুঝতে পেরেছেন যে পরিবেশ সংরক্ষণ, বন সংরক্ষণ, প্রাণীকুলের সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য, নিজেদের ভালো থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এ পর্যন্ত যেটি হয়েছে, দেখা যাচ্ছে যে একটা বড় ঘটনা ঘটেছে আমাদের ভুল উন্নয়ন পরিকল্পনার কারণে। বড় ধরনের ঘটনা ঘটেছে মানুষের ব্যাপক জনসংখ্যা বৃদ্ধির কারণে। যে জনসংখ্যাকে আমাদের লাইভলিহুড দিতে গিয়ে, তাদেরকে ওয়েলবিং করতে গিয়ে আমাদের অনেক সময় পরিবেশের উপরে হস্তক্ষেপ করতে হয়েছে, যেটি খারাপ হয়েছে। আরেকটা হয়েছে যে আধুনিক প্রযুক্তি বা প্রয়োগের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে বা ডাইক্লোফেনাকের কথা যদি বলি, শেষ সময় এই সমস্ত বিষয়গুলো মাথায় নিয়েই পরিবেশকে স্পর্শকাতর বিবেচনা করে আমাদের যে কোনো প্রকল্প নেওয়া উচিত। সেই প্রক্রিয়াটি সরকারের ভিতরে আছে, সেটি প্রতি মুহূর্তে কার্যকর করা জরুরি। বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো সময় সেটি করা হবে, এই প্রত্যাশা করে শেষ করতে চাই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।